তো বন্ধুরা ডব্লিউবি কনস্টেবলের এক্সামকে কেন্দ্র করে কিন্তু আমরা 60 দিনের একটা টার্গেট নিয়েছি। এবার এই 60 দিনের মধ্যে প্রতি 2 দিন পর পর মানে 3 দিনের দিন তুমি একটা করে ফুল মক টেস্ট পাবে। আর যে মক টেস্টগুলো আমি রেখেছি মোটমাট 20টা, 60 দিনে 20টা মক টেস্ট পাবে। এবার এই মক টেস্টগুলো না পুরো এক্সাম রিলেটেড, মানে পরীক্ষায় যেরকম টাইপের প্রশ্ন আসবে ঠিক সেই লেভেলের আমি এই 20টা মক টেস্ট তৈরি করেছি। এবার তোমরা আগামী দিন আমি এই মক টেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোমরা যারা দিয়েছো মক টেস্টটা চটপট মিলিয়ে নাও যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পেরেছো। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, বলছে যদি 4 বছরে 600 টাকা 720 টাকা হয়ে যায় তাহলে বার্ষিক সুদের হার আমাদের বার করতে বলেছে। সিম্পল, তুমি ব্যাংকে 600 টাকা রেখেছো, সেটা 720 টাকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলবা দা 120 টাকা আমরা সুদ পেয়েছি। কত বছর খেটেছে? 4 বছর খেটেছে। কত টাকা আমরা রেখেছিলাম? 600 টাকা 4 বছর রেখে কোনো একটা পার্সেন্টেজের ওপরে আমাদের এই 120 টাকা সুদ চলে আসলো। সঙ্গে সঙ্গে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দেবা, বাকিটা গুণ করো। 4 ছাক 24 বা তুমি এপাশে একবারে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে দিকে হচ্ছে 30, আর 6 দিয়ে কাটলে 5%। অপশান 1 তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো দ্বিতীয় প্রশ্নটা বলছে 50 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে কি? মিল্ক অ্যান্ড ওয়াটার অনুপাত দিয়েছে 3:2। এবার বলছে যে এই অনুপাতে কিছু একটা মানে জল মেশানোর পরে নাকি অনুপাতটা তোমার 2:3 হয়ে গেছে, তাই না? এবার কি মিশিয়েছে ওরা? জল মিশিয়েছে, কিন্তু দুধ তো মিশায়নি। তাহলে দুধ তোমার 3 ছিল ইউনিটে, সেটা 2 ইউনিট কেন হলো? দুধ তো 3 ইউনিটই থাকার কথা। এটা সমান করো, সমান করতে গেলে এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবা, এটাকে এই সংখ্যা দিয়ে গুণ করবা, দেখো সমান হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলবা নতুন অনুপাত আমরা মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাতটা পেলাম। একটু আমি এইখানে করিয়ে দিচ্ছি। দেখো 3 দুগুণি 6 অনুপাত 2 দুগুণি 4। মাথায় রাখবে অনুপাতের ক্ষেত্রে কোনো একটা পাশকে যে সংখ্যা দিয়ে গুণ করবা অপর পাশকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আমি একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করি যারা বুঝতে পারছো না তাদের জন্য। সঙ্গে সঙ্গে এটাও তাই করবা, 6 আর এদিকে 9। দেখো এবার কিন্তু মিল্ক আমাদের দুধটা কিন্তু সেম হয়ে গেছে, তাই না? শুধু আমরা জল মিশিয়েছিলাম। দেখো 4 ইউনিট ছিল আগে, এখন 9 ইউনিট হয়ে গেছে, 5 ইউনিট মিশিয়েছি। আচ্ছা টোটাল 10 ইউনিটে ছিল, ইউনিটে 10 ইউনিটে মিশ্রণ রয়েছে, কিন্তু ওরা বলছে না সেটা হচ্ছে 50 লিটার। সঙ্গে সঙ্গে বলবা 10 ইউনিট সমান যদি 50 লিটার হয়, 1 ইউনিট সমান 5 লিটার, আর ওরা মিশিয়েছিলাম আমরা কত? 5 ইউনিট মিশিয়েছিলাম 25 লিটার। অপশান দেখো অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নটা 3 নাম্বার প্রশ্নটা বলছে দেখো এই যে এরকম একটা সিরিজ দিয়ে বললো যে 30 হচ্ছে, এখানে এগুলো এর জন্য তুমি এমন একটা চিহ্ন রাখো যোগ বিয়োগ গুণ ভাগ যাতে এই নাম্বারটা সঠিক আসে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যদি আমরা গুণ ভাগ করি হবে না, যোগ যদি রাখি 14 আর এদিকে 13 যোগ করলে 27, 27 আর 3 30, বাহ, তার মানে এ মানে ওরা যোগ রাখছে। সঙ্গে সঙ্গে যোগ করে তুমি বলবা এদিকে 15 আর এদিকে হচ্ছে 28 যোগ করলে 3, হ্যাঁ 43 হচ্ছে। দেখো অপশান 4 তোমরা যারা করেছো 43, সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে। দেখো একটি বস্তু নিচের কোন বৈশিষ্ট্যটি যত বেশি থাকে তার জাড্য তত বেশি হয়? সঙ্গে সঙ্গে সঠিক উত্তর কি করেছো? ভর হবে। মাথা রাখবে কোনো বস্তুর ভর যত বেশি থাকবে তার জাড্য তত বেশি হবে। অপশান যদি আমরা দেখি অপশান 4 তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে ঘড়িতে 12টা 20 মিনিট বাজে, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? কোনো ব্যাপার না, কোণ ডিগ্রি বা কোণ বার করতে গেলে সঙ্গে সঙ্গে কি করবা, একটা ছোট্ট সূত্র মাথায় রাখবা যে 60 ঘন্টার থেকে আমরা 11 মিনিট বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, সঠিক উত্তর চলে আসবে। এটা সূত্র ডিগ্রি বা কোণ বার করার ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে হলো 60 ঘন্টা কতটা? 12টা, এই 12টা হলো ঘন্টা, বিয়োগ 11 মিনিট, কত মিনিট? 20 মিনিট বাই 2। দেখো 2 দিয়ে এখানে কাটা যাচ্ছে 6, এখানে কাটলাম 10 হলো। ঠিক আছে, তাহলে এখানে এটা কি করে কাটলাম বলো তো? যখন আমি বেসিক বোঝাবো তখন বলে দেবো, ঠিক আছে? নিচে বাই থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে দুপাশে যদি নিচের সংখ্যা দিয়ে কাটা যায় তাহলে কাটা যায়, তুমি না কেটেও করতে পারো। দেখো তাহলে এখানে হচ্ছে 360 থেকে 100 কত হচ্ছে, হ্যাঁ 110 যদি বেরিয়ে যায়, 360 থেকে 110 বেরিয়ে গেলে 250, কত হচ্ছে? 250 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। অপশান তুমি যদি দেখো 250 কিন্তু নেই, 12টা 20। এবার দেখো এই কোণটা হচ্ছে 250, আমাদের যে কোনো একটা দুখানা কোণ হচ্ছে, এই একটা আবার 250 একটা কোণ হচ্ছে, সেটা নেই। তুমি জাস্ট কী করবা, 360 ডিগ্রি থেকে 250 বাদ দিয়ে আর একটা কোণ তৈরি হবে, সেটা হচ্ছে 110 ডিগ্রি। এইটুকু না, বুঝতে পারলে? 110 ডিগ্রি, অর্থাৎ অপশান 2 আমাদের সঠিক উত্তর। যদি 110 না থেকে 250 থাকতো সেটাও কিন্তু সঠিক উত্তর হতো। দেখো অভিধান অনুযায়ী সাজাও, কোনো ব্যাপার না, এমএসসি সবগুলো আছে। এইচ এ
এইচ এ, তার মানে এই 2 আর 4-এর মধ্যে আগে আসবে। দেখো এরপরে এটা বি আছে, এরপরে এটা আর আছে, তার মানে 2 আগে আসলো। তারপরে দেখো, তারপরে তো 4 আসছেই, তাই না? এ আছে যেহেতু, তাহলে 2 4 হচ্ছে প্রথমে, আর করব না আমরা, অপশনে চলে যাব। 2 4 প্রথমে, বলো 2 4 প্রথমে, অপশন 1 তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো কোনো ব্যাপার না, অনুপাত সমানুপাতে আমি বলেই দিয়েছি কি করবা, প্রথম বাই দ্বিতীয়, প্রথম বাই দ্বিতীয়টা এক্স ইজিক্যাল টু, সমানুপাতিক মানে ইজিক্যাল টু তৃতীয় বাই চতুর্থ, জাস্ট কাটাকাটি করো। দেখো বজ্র গুণন করে দাও, 5x সমান তুমি বলবা 8টা 64 64, এদিকে হবে পয়েন্ট 1 ঘর আগে, 1 ঘর আগে দশমিক ছিল তাই 1 ঘর আগে দশমিক। এবার দেখো তুমি যদি এটাকে ভাগ ভাগ করো, 5 দিয়ে তুমি এটাকে কাটো, দেখো 5 দিয়ে আমরা কাকে কাটবো, 6.4কে কাটবো। 1 মিনিট, 5 দিয়ে 6.4কে কাটবো, ঠিক আছে? 1 ঘর যাবে 5, 1 4 নামলো, তাহলে এখানে পয়েন্ট চলে গেল, এই পয়েন্টটা ওখানে চলে গেল। দেখো 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণি 10 হচ্ছে, এখানে 4, আবার এদিকে 0 দশমিকের জন্য 8 হবে, 5 এটা 40 মিলে যাচ্ছে, বুঝতেই তো পারছো, একটু ছোট্ট করে বুঝে নাও। তাহলে 1.28, 1.28 অপশান 4 তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে নিচের কোনটি মহীসোপান এবং সমুদ্র অববাহিকাকে সংযুক্ত করে, সঠিক উত্তর মাথায় রাখবে মহীঢাল। কি বললাম, মহীঢাল তোমার মহীসোপান এবং সমুদ্র অববাহিকাকে সংযুক্ত করে। চলো এই অঙ্কটা কে কি করেছো সঙ্গে সঙ্গে বলে ফেলো। বলছে এক্স 42,000 টাকা দিয়ে একটা স্কুটার কিনে আনে, এবার আনার সময়ই আনতে আনতে সে কী করলো, 6,000 টাকা খরচ করলো সেই স্কুটারের পেছনে। তাহলে তারপরে সে বাড়ি এসে সেটাকে 54,000 টাকায় সে বিক্রি করে দিল। এভাবে তুমি ভেবে নিবা, ঠিক আছে, যাতে তোমার ভাবতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি বলছি। সাপোজ একটা জিনিস ধরো, একদম লাভ ক্ষতির অঙ্ক সব থেকে সোজা অঙ্ক, ঠিক আছে, শুধু বুঝতে পারলে পরেই কিন্তু তুমি খুব সহজে আনসার করতে পারবা। তুমি মার্কেট থেকে 42,000 টাকাতে একটা স্কুটার কিনে এনে আনার পথেই দেখলা কিছু খারাপ আছে, দোকান থেকে 6,000 টাকা খরচ করে সেটা ঠিক করে বাড়ি এনে কাউকে বেচে দিলা 54,000 টাকায়, তাহলে তোমার কত লাভ থাকলো? সঙ্গে সঙ্গে বলবা আমি 42,000 টাকা কিনেছি, আরও 6,000 খরচ হয়েছে, মানে 42 আর 6 48,000 টাকা আমার টোটালে টাকা লাগাতে হয়েছে স্কুটারের পেছনে। এবার আমি সেটা বিক্রি করলাম 54,000-এ, কত হাজার লাভ? তুমি সঙ্গে সঙ্গে বলবা যে দাদা কত থাকছে, 6 থাকছে, তাই না? 6,000 টাকা লাভ। তাহলে 48,000 টাকা ইনভেস্ট করে, মানে 48,000 টাকা দিয়ে কিনে সেখানে আমি 6,000 টাকা লাভ পেয়েছি, ব্যাস, এটা পার্সেন্টেজে কত, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো 3টে শূন্য কেটে গেল, এটা দিয়ে এটা কাটলে পরে হচ্ছে 6 48, 8 হচ্ছে, 8 দিয়ে 100কে কাটলে হয় কত? দেখো 4 25 100, 25-এর অর্ধেক 12.5, 12.5% কোথায় আছে? অপশান 2 তোমরা যারা করছো সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে। দেখো বলছে কৌশম্বী কোন মহাজন পদের রাজধানী, সঠিক উত্তর অপশান 3, এই অপশান 3 নয়, ভাতস হবে, ঠিক আছে, এখানে বানানটা হয়তো একটু মিস্টেক আছে, ভাতস। কৌশম্বী কোন মহাজন পদের রাজধানী, বসত হবে, এটা ভাষত দিয়ে দিয়েছে, ঠিক আছে, বৎস বা বসত আমরা বলি না, সেটা রাজধানী হচ্ছে কৌশম্বী। অপশান 4 এখানে সঠিক উত্তর, দেখে নিও একটু। চলো এই প্রশ্নটা বলছে, দেখো বলছে উপরিউক্ত বিন্যাসে এরকম কয়টি চিহ্ন রয়েছে, চিহ্ন, ঠিক আছে, এরকম কয়টি চিহ্ন রয়েছে যার প্রত্যেকটির সাথে একটা করে অক্ষর দ্বারা অবিলম্ব অনুসরণ করে, প্রত্যেকটির সাথে একটা করে অক্ষর থাকবে এবং অক্ষর দ্বারা অবিলম্বে অনুসরণ করবে, এপাশে ওপাশে থাকবে, কিন্তু অবিলম্বের একটি অক্ষর দ্বারা অনুসরণ করবে না, মানে ওই সামনের দিকে কখনোই, বা মানে একটা অক্ষরই দুইবার আমাদের টানা যাবে না। এই একটা চিহ্ন, এর আগে একটা অক্ষর, এই একটা অক্ষর, এই একটা চিহ্ন, এর পরে একটা অক্ষর, কিন্তু আগে যে অক্ষর সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে আগের তোমার হচ্ছে পার্সেন্টেজের মানে চিহ্নর সাথে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এইখান থেকে একটা বেরোচ্ছে, আর তুমি যদি দেখো এই চিহ্ন হচ্ছে না, এই একটা চিহ্ন আগে অক্ষর পরে অক্ষর, এই একটা বেরোচ্ছে, আর এই একটা চিহ্ন আগে অক্ষর পরে সংখ্যা হবে না, তার মানে দুটো। অপশান 2, মানে অপশান 2 বলতে অপশান 1 2 এখানে সঠিক উত্তর। চলো সঙ্গে সঙ্গে দেখো কি করেছো, এটা সি পরেই ডি চলে আসলো, কোনো শূন্য গ্যাপ দিয়ে আবার ই এফ, আচ্ছা ই এফ এর পরে জি এইচ আই জে, মানে 2 ঘর গ্যাপ, আই জের পরে দেখো কে এল শূন্য গ্যাপ, তারপরে হচ্ছে দেখো শূন্য গ্যাপ 2 গ্যাপ, শূন্য গ্যাপ নিশ্চয়ই এবার 2 গ্যাপ হবে, এল এর পরে এম এন ও পি, বুঝতে পারছো, ওপির পরে এবার শূন্য গ্যাপ, কিওয়ার্ড দেখেছো, ওপির পরে কিওয়ার্ড চলে এসছে, তাহলে বুঝতেই পারছো এখানে কি হলো, ওপি যারা করছো। অপশান 3 তোমরা যেটা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বলে 16 সেন্টিমিটার ব্যাসের একটি গোলকের পুনর্নির্মাণ থেকে প্রত্যেক 2 সেমি ব্যাসের কতগুলো বল তৈরি, সিম্পল, কোনো কিচ্ছু করতে হবে না, সূত্র দিয়েও তুমি করতে পারো, সিম্পল, আমি তোমাকে শর্টকাট বলে দিচ্ছি। বড় যে গোলকটা থাকবে তার যে ব্যাসটা কত আছে, 16 আছে, আর ছোট গোলকের ব্যাস কত 2, এই এটাকে ভাগ করো, মানে কাটাকাটি করো, 8 হচ্ছে, কিউব করে দাও, 8-এর কিউব কত, 512, তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর অপশান 4 এখানে হয়ে যাচ্ছে। দেখো
5 বছর আগে, কত বছর আগে? 5 বছর আগে আশুর বয়সের সাথে অনুর বয়সের অনুপাত ছিল এত। কি আছে? একটু লেখার চেষ্টা করছি, আশু আর অনু, ঠিক আছে? অনুকে অ দিয়ে লিখলাম, না দুটো হচ্ছে মিলে যাবে, ঠিক আছে? দেখো আশু আর অনুর রয়েছে অনুপাত এটা বর্তমান 5 বছর আগে, কত বছর আগে? 5 বছর আগে ছিল 3:2। চলো একটু এইভাবে আমি করাচ্ছি তো বুঝে নাও। বলছে 3 বছর পরে, আবার 3 বছর পরে, এটা কিন্তু বর্তমান, হ্যাঁ প্রেজেন্ট, হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট, মাথায় থাকবে এটা হচ্ছে বর্তমান। এবার দেখো 3 বছর পরে গিয়ে তাদের অনুপাতটা হয়েছে 13:10, ব্যাস। তুমি সেই আমি শিখিয়ে দিয়েছি যে এই টাইপের অনুপাতের এই টাইপের প্রশ্ন আসলে পরে কী করবা, ওপর নিচে বজ্রগুণন করে পার্থক্য খোঁজো, সঙ্গে সঙ্গে বলবা দেখো দাদা কত 3 10 30, আর এখানে হচ্ছে এটা কত ছিল 13 ছিল, সরি 13 দুগুণে 26, 30 আর 26-এর পার্থক্য দাদা 4 ইকুই ভ্যালেন্ট টু কী হবে? দেখো টোটাল বছর কত, এই যে এইটুকু থেকে এইটুকুর মধ্যে টোটাল কত বছরের গ্যাপ? 5 আর 3 8। তাহলে এবার দেখো 8-এর সঙ্গে তুমি কী করবে? পার্থক্যটা গুণ করো, পার্থক্য 3 3 8 24, 4 ইকুই ভ্যালেন্ট টু 24 হলে 1 সমান 6, 1 সমান যদি 6 হয় সঙ্গে সঙ্গে বলবা কি বলেছে যে তাদের অনু এবং আশুর বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা 1 সমান যদি 6 হয় তাহলে দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 সমান কত 18, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12, এটা হচ্ছে 5 বছর আগে 18 আর 12। এবার প্রত্যেকের সাথে 5 যোগ করলে তুমি বলবা 18 আর 5 23, আর 12 আর 5 কত? 12 আর 5 হচ্ছে 17, 23 আর 17, অপশান 1, অপশান 1 তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? 23:17, তাই তো? হ্যাঁ 23:17 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো সত্যশোধক সমাজ হলো একটি সামাজিক সংস্কার সমিতি। বলছে এত কিছু পড়ার দরকার নেই, শুধু তুমি ডাইরেক্ট চলে আসো যে সত্যশোধক সমাজের কথা বলছে এত সালে কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল মহারাষ্ট্রে, কে প্রতিষ্ঠা করেছে? জ্যোতিরাও ফুলে। দেখো অপশান 3 তোমরা যারা করেছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে জ্যোতিরাও ফুলে। বলছে যদি দুইটি সংখ্যার যোগফল তাদের পার্থক্য হচ্ছে 4 গুণ, বেশ ভালো কথা। দুটি সংখ্যা, আচ্ছা দুটি সংখ্যার যোগফল, তুমি ধরে নাও দুটি সংখ্যা এক্স আর ওয়াই। এবার বলছে এদের যোগফল নাকি কি বলছে? যোগফল তাদের মানে সংখ্যা দুটির এক্স আর ওয়াই তাদের পার্থক্য মানে বিয়োগ পার্থক্যের 4 গুণ, পার্থক্যের 4 গুণ, ব্যাস আমরা অঙ্ক সাজিয়ে ফেলেছি। এবার দেখো তাহলে তুমি এখানে করে ফেলো যে সমষ্টি 160 হলে তোমার এখানে জানতে চেয়েছে যে বৃহত্তম সংখ্যাটি কত। সমষ্টি মানে সংখ্যা দুটির যোগফল তো এখানে বলেই দিয়েছে যে 160, তুমি এখানে ডাইরেক্ট 160 লিখতে পারো, 4 দিয়ে 160কে কাটলে পরে হয় কত? 40 হয়। 40 সময় এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান যদি 40 হয় বৃহত্তম সংখ্যাটি কত? সঙ্গে সঙ্গে বলবা যে বড় সংখ্যা বার করতে গেলে আমরা কি করব? যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো 40 160 আর 40 যোগ করে তুমি বলবা 200, 200কে 2 দিয়ে ভাগ করলে 100। এই ছোট ছোট কনসেপ্ট কিন্তু তোমাকে ধরতেই হবে। 100 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দুইটি সংখ্যার লসাগু তাদের গসাগুর এত গুণ। বেশ আমরা কি জানি? আমরা লসাগু গসাগুর একটা সূত্র জানি যে আমি লিখছি, হ্যাঁ লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুইটির গুণফল, ঠিক আছে? সংখ্যা দুটির গুণফল মাথায় রাখবে, হ্যাঁ গুণফল বলে লিখি, গুণফল। হ্যাঁ এবার দেখো লসাগু আমরা থোড়ি জানি, লসাগু হলো তাদের গসাগুর 40 গুণ। আচ্ছা গসাগু আমরা জানি না, গসাগু ধরলাম এক্স, তাহলে লসাগু তার 40 গুণ, 40 এক্স, আর এটার গুণফল বলছে 14 40, ব্যাস শুধু কেটে দাও, কাটো, কাটলে পরে এখানে হচ্ছে দেখো 2 3 হচ্ছে, আর এদিকে 24 6 হচ্ছে, ব্যাস। তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু যদি 36 হয় তাহলে এক্স এর মান হবে 6, এক্স সমান যদি 6 হয় আমাদের বলেছে তাহলে গসাগু নির্ণয় করো, গসাগু তো এক্সই 6ই হবে। 6 যারা করেছো তোমরা অপশান 1 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে এটা লেখা, এটা কি হবে? সঙ্গে সঙ্গে দেখো এস থেকে এস আর এল, এস থেকে এল হলো, সি থেকে সি হলো, আর থেকে আবার সি হলো, কোনো রকমের কোনো সম্পর্ক না পাচ্ছি না। একটু তুমি দেখো 1 মিনিট, একটু তুমি যদি ভালো করে লক্ষ্য করো এখানে এস এর সাথে কিউ এর কিন্তু একটা কাছাকাছি সম্পর্ক, সির থেকে ইর কিন্তু কাছাকাছি একটা সম্পর্ক, ঠিক একই রকম আর এর সাথে পির কাছাকাছি সম্পর্ক। তাহলে উল্টো করে দেখি তো কি হচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি একটু কষ্ট করে বুঝে নিবা, বুঝতেই পারছো কেমন মানে সেটা ভালো করে যে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো সে ক্ষমতাও নেই। যাই হোক দেখো এস এটা ও হলো, ও তো না কিউ আছে, কিউ আছে মনে হয় এখানটা কিউ আছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে বলবা কিউ আর এস মানে এক ঘর বাদ দিয়ে ওপরে উঠছে, মানে এস এর থেকে 1 মাইনাস হয়ে তারপরেরটা হচ্ছে সি, এক ঘর বাদ দিয়ে তার নিচেরটা বি, তার নিচেরটা এ, বুঝতে পারলে? আর এর পরে দেখো এক ঘর বাদ দিয়ে তার নিচেরটা, তাহলে কিউ বাদ দিয়ে পি হলো, ইর পরে ডি বাদ দিয়ে সি হলো, আবার সি হলো, আবার এন এর পরে এম বাদ দিয়ে এল হলো। বুঝতে পারলে বিষয়টা কি হচ্ছে? এক ঘর মাইনাস হয়ে তারটা হচ্ছে। তাহলে এখানে সঙ্গে সঙ্গে তুমি 1 মিনিট
এক মিনিট আমাকে একটু দেখো স্কিলস এস তুমি লিখে নাও SKILLS, তার মানে এখানে এই এস এর জন্য এখানটায় মান আসবে, তাই না? এমন করে উল্টে উল্টে যাচ্ছে, এটার জন্য এখানে আসবে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা এস এর এক ঘর তুমি যদি বাদ দাও, এস এর এক ঘর বাদ দিয়ে আর বাদ দিয়ে কিউ হবে এখানটায়, তাই না? এখানেও কিন্তু এস আছে, তার মানে এখানেও কিউ হবে। কিউ কিউ দুপাশে কিউ কিউ আছে। এবার অপশান দেখলে কিন্তু তুমি বলতে পারছো, কিন্তু আমরা অপশান পাচ্ছি না বলে করেই নি, চলো। এবার দেখো এল আছে, জে, হ্যাঁ এল, তার মানে জে, হ্যাঁ জে হবে এখানে, তাই না? জে এইচ তোমার হচ্ছে এল, তাই না? তারপরে এবার দেখো এখানেও জে হবে, তাহলে এখানে কি হচ্ছে আই, আই থাকলে পরে এখানে তোমার জি এইচ আই, জি হচ্ছে। আর এইটুকু করেই তুমি বুঝতে পারছো যে কিউ জে জে জি, কিউ জে জে জি, কিউ জে জে জি। আচ্ছা কিউ জে জে জি, কিউ জে, এখানে তিনটে জে হচ্ছে, হবে না, কিউ জে জে জি, কিউ জে জে জি, লাস্টে কিউ আই, এটা ও আছে, হবে না। এই যে অপশান 4, অপশান 4 তোমরা যেটা করেছো কিউ জে জে জি আই কিউ, ঠিক আছে? আই হবে হয়তো, এটা দেখে নিতে হবে আমাদের। দেখো এটা কি করছো, আয়না, আয়নার মনে রাখবা ডান দিক বাদিক হয়ে যায়, বাদিক ডান দিক হয়ে যায়, আর জলে প্রতিবিম্ব ওপর নিচ হয়ে যায়, নিচ ওপরের দিক হয়ে যায়। তাহলে এখানে দেখো এটা চিহ্নটা তুমি সিম্পল একদম ইজিভাবে তুমি এটাকে এঁকেই ফেলবা যে এইভাবে হবে, এরকম হবে, আর এটা হচ্ছে তোমার এরকম টাইপের হবে, তাই না? এরকম টাইপের। দেখো এই চিহ্নটা কোথায় রয়েছে, সঙ্গে সঙ্গে তুমি যদি দেখো দুইয়েরটা হবে না, তিনেরটা হবে না, অপশান 1 হতে বাধ্য। অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে একটি ঘর বানাতে একটি সময় কার্যের, খুব ভালো অঙ্ক, দেখো একটি ঘর বানাতে 64 জনের 77 দিন লাগে। কি করতে? একটা ঘর বানাতে। আবার বলছে যে 96 দিনে 44 জন ওই কাজটা কত অংশ, মানে ওই বলছে 44 জন লোক দ্বারা কাজটির কত অংশ সম্পূর্ণ হবে। এক্স অংশ আমি ধরলাম সম্পূর্ণ হবে। সঙ্গে সঙ্গে আবার তুমি কাটাকাটি শুরু করে দাও। দেখো 44 দিয়ে তুমি যদি এটাকে 11 দিয়ে কাটো, 4 হচ্ছে, 11 দিয়ে কাটলে 7 হচ্ছে। আচ্ছা এবার তুমি যদি এটাকে দেখো 4 দিয়ে কাটলো হচ্ছে 4, আর এদিকে 4 ছক 24 মানে 16। আচ্ছা এবার দেখো এখানেও তুমি দেখো যদি তুমি এটা 8 দিয়ে কাটো, 8 বারং 96, 8 দিয়ে কাটলে পরে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 6, তার মানে এ পাশে 7 এ পাশে 6, একটু বুঝে নাও 7 আর এদিকে 6, মানে 7x ইজিক্যাল টু 6 হচ্ছে। 7x ইজিক্যাল টু যদি 6 হয় তাহলে x সমান তুমি বলবা 6 যেটা আছে সেটা থাকলোই, নিচে গিয়ে 7 হয়ে গেল, 6/7 যা যে করেছো। দেখো অপশান 3 তোমরা যারা করেছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা বলছে প্রদত্ত কাগজটি ভাঁজ করলে তোমার কোন বাক্স তৈরি করে, এখানে কোনটা তৈরি হচ্ছে দেখো এখানে বলছে তুমি দেখতে যে 2, তাহলে 2 এর এখানে তুমি বলবা যে তুমি এটা দেখে বলছো যে 2 এর বিপরীতে 6 হচ্ছে, তাই না? একটা সবসময় বাদ দিয়ে হয়। দেখো 3 এর বিপরীতে 4 হয়, আর এই কোনায় অবস্থায় যেগুলো পড়ে থাকে সেগুলো হয়। তুমি তো জানো সিম্পল জিনিস, একদম ইজি জিনিস, মাথায় রাখবে 2 এর এক ঘর পার হয়ে যাচ্ছে, 2 এর বিপরীতে 6, 3 এর বিপরীতে 4, এবার যে কোনায় যেটা এক্সট্রা বেরিয়েছে সেই কোনার বিপরীতে কোনা, এর বিপরীতে সি। তাহলে তুমি এখানে বলবা যে 2 এর বিপরীতে 6, মানে 2 যদি ছক্কায় দেখা যায় তাহলে 6 দেখা যাবে না, 6 দেখা যাচ্ছে, মানে এইটা আমাদের হবে না। বিষয়টা বুঝতে পারলে? এক মিনিট। তারপর এটা ছক্কায় দেখো যে 3 দেখা গেলে, 3 যদি দেখা যায় তাহলে 4 দেখা যাবে না, 3 দেখা গেলে 4 দেখা যাচ্ছে, এটাও হবে না। দেখো তারপরটা তুমি দেখো যদি এ দেখা যায় তাহলে সি দেখা যাবে না, বিষয়টা বুঝতে পারছো? এ দেখা গেলে সি দেখা যাবে না, 4 দেখা গেলে 3 দেখা যাবে না, 6 দেখা গেলে 2 দেখা যাবে না। তাহলে দেখো এ দেখা গেলে এখানে কি দিচ্ছে, এ, সি নেই, ঠিক আছে, বেশ ভালো কথা। এটাই আমাদের উত্তর হবে, কারণ তো আর অপশান নেই, অপশান এই 3ই উত্তর। দেখো 2 দেখা যাচ্ছে অথচ তোমার এখানে 6 দেখা যাচ্ছে না, তাই না? তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি সোডা লাইমের রাসায়নিক সূত্র, বলে ভালো। সোডা লাইমের রাসায়নিক সূত্র অপশান 4 তোমরা যেটা করছো তোমাদের সঠিক উত্তর NaOH প্লাস CaO। কি বললাম? NaOH প্লাস CaO হচ্ছে সোডা লাইমের রাসায়নিক সূত্র। সিম্পল একটা পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, কোনো পার্সেন্টেজে বার করার কোনো যুক্তি নেই। কনসেপ্ট তুমি যদি শিখে থাকো, আমাদের ডিজিট সাম, ইউনিট ডিজিট, লাস্ট 2 ডিজিট আর সিপিআর, এসব অঙ্ক তোমার কাছে কোনো মালুম না। দেখো তুমি এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করবা, ডিজিট সাম মানে যা আছে তাই, তুমি সিম্পল দেখো আমি পাতিয়ে দিচ্ছি, দেখো পাতিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এসব কিচ্ছু পাতাবে না, তুমি 2 সেকেন্ড লাগবে তোমার অঙ্কটা করতে। 50%, ডিজিট সামের ক্ষেত্রে পার্সেন্টেজের কোনো দাম নেই। 40%, 30% গুণ আছে, এর মানে তো গুণ জানোই, আর এখানে 20%। পার্সেন্টেজের ডিজিট সামের ক্ষেত্রে কোনো দাম নেই। সঙ্গে সঙ্গে দেখছো যে 3600, 3 আর 2, এই 3 আর 6 9 হচ্ছে, 9 মানে 0, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 চলে আসে, মানে কোনটা 0 অথবা 9। কি বললাম? 9 মানে হচ্ছে 0,
এবার শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে তো শূন্যই চলে আসে, তাহলে তোমাকে দেখতে হবে যেটা অপশানে শূন্য অথবা মানে 9 হচ্ছে, 9 তো হয় না অঙ্কগুলোর যোগফল, শূন্য ওই মানে সরি শূন্য তো হয় না যে অঙ্কগুলোর যোগফল, 9 কোনটা হচ্ছে সেটা উত্তর। দেখো এখানে 9 বাদ হয়ে গেল, 2 হবে না। এখানে দেখো 7 আর 2 9, এটা উত্তর হতে বাধ্য। দেখো 4 5 মানে 4 আর 2 6 রেখে 7, এটাও হবে না। এখানে দেখো 9 বেরিয়ে যাচ্ছে, 4 এটাও হবে না। অপশান 2। কয় সেকেন্ড লাগবে? সঙ্গে সঙ্গে দেখবা যে 36 সমানে 6, এই 36 সমানে 9, 9 এর সাথে সব কিছু গুণ করলে শূন্য হয়, শূন্য কোথায় হচ্ছে অপশানে, কোনটায় শূন্য বা 9 হচ্ছে, হয়ে গেল। দেখো মাচু পিচু কোন দেশে অবস্থিত বলে ফেলো, পেরু। যারা করছে সঠিক উত্তর অপশান 4। মাথায় রাখবে মাচু পিচু হলো ইনকা সাম্রাজ্যের একটা প্রতীক। কি বললাম? ইনকা সাম্রাজ্যের প্রতীক হচ্ছে মাচু পিচু। দেখো সিম্পল একটা তোমার এটা হচ্ছে ইসের অঙ্ক, এই যে সরলীকরণের। সঙ্গে সঙ্গে বলেই দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে 6 হয়, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 2 এর সাথে 13 যোগ করলে 15, 15 15 হলো। তাহলে এই থার্ড ব্র্যাকেট পুরো ব্র্যাকেটের কাজ উঠে গিয়ে আমাদের 15 হলো, গুণ এখানে 10 আছে, ভাগটাকে তুমি গুণ করলে পরে উল্টে দিবা, ব্যাস। এবার এদিকে বিয়োগ 55, সিম্পল একদম। 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, 5 10 50, 55 থেকে 50 বেরিয়ে গেলে 5 আমাদের সঠিক উত্তর, একদম কোনো হ্যাপার মধ্যে যাবা না। 5 অপশান 4 তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বোঝা গেল? দেখো যে 26 নম্বর প্রশ্নটা বলছে যে বিনয়, মাধব, নীলেশ, সাগর আর রাজেশ 6 জন 2টি সারিতে পরপর 3 জন করে পরস্পরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বেশ ভালো কথা। এই যে দুটি সারি, 1 জন 2 জন 3 জন, এখানেও 1 জন 2 জন 3 জন পরপর এই মানে নিজেদের দিকে আর কি মুখ করে দাঁড়িয়ে রয়েছে। একটু বুঝে নাও কেমন, পরপর নিজের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এইগুলো একটু সময় নেবা। দেখো অন্যান্য অঙ্ক বা জিআইয়ের ক্ষেত্রে তুমি তো সময় যদি তাড়াতাড়ি করে ফেলতে পারো, তাহলে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো না একটু সময় নিবা। 1 মিনিটের জায়গায় তুমি 2 মিনিট সময় নিবা, ঠিক আছে? একটু ভালো করে করবা, ভুল হলেই কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। দেখো একদম সোজা জিনিস, এর মতো সোজা জিআইতে কিছু নেই। বলছে অরবিন্দু ও সাগরের মাঝে নীলেশ। ঠিক আছে, আমি অরবিন্দু আর সাগরের মাঝে নীলেশকে নিলাম, ভালো কথা। বলছে নীলেশ বিনয়ের মুখোমুখি নয়, তার মানে বিনয় কোনোদিন এখানে বসবে না। বিনয় হয় এখানে, আর না হলে বিনয় এখানটায় বসবে, ভালো কথা। বলছে মাধব অরবিন্দুর মুখোমুখি। আচ্ছা অরবিন্দু এই যে, তাহলে মাধব এখানে বসবে, বিনয় তাহলে এখানে বসছে না, বিনয় এখানে বসছে। তাহলে রাজেশ কোথায় বসলো? এইখানে রাজেশ বসলো। তা রাজেশের অবস্থান কি? রাজেশ হচ্ছে এন এর মুখোমুখি, রাজেশ হচ্ছে এন এর মুখোমুখি রয়েছে। দেখো অপশানে কোথায় রয়েছে? বিনয়ের মুখোমুখি নয়। এন মানে কি? এন মানে হচ্ছে নীলেশের মুখোমুখি। বিনয় আর মাধবের মাঝে, এটা হচ্ছে বস, আমরা তো কেটে ফেললাম। আচ্ছা এটা একটু দেখে নাও, ঠিক আছে? এটা কেটে না ফেললে পরে আমি উত্তরটা বলে দিতে পারতাম, যাই হোক ভুলে গেলাম। দেখো তাহলে এখানে রাজেশের আচ্ছা ঠিক আছে মনে পড়েছে হয়তো। দেখো আমি একটু বলছি, এ ছিল, নীলেশ ছিল এখানে, আর এখানে হ্যাঁ একটু দেখে নি চলো। বলছে যে অরবিন্দ আর সাগরের মাঝে নীলেশ, অরবিন্দু আর সাগরের মাঝে, অরবিন্দু আর সাগরের মাঝে নীলেশ রয়েছে, এখানে ছিল হচ্ছে তোমার রাজেশ। তাহলে বলছে বিনয়ের মুখোমুখি, বিনয়ের মুখোমুখি কখনো হচ্ছে না। বিনয় আর মাধবের মাঝে, বিনয় আর মাধবের মাঝে, বিনয় আর মাধবের মাঝে, একদম ঠিক। অপশান 2, অপশান 2টা দেখো তো, অপশান 2 হচ্ছে এখানে সঠিক উত্তর, যে বিনয় আর মাধবের মাঝে। চলো বলছে সম্পত্তির অধিকার কোন ধারার অধীনে একটি সাংবিধানিক অধিকার? অপশান 3 এখানে সঠিক উত্তর, 301, একদম বলার কিচ্ছু নেই। বলছে যদি এ মানে এত এটা হয়, এই সব মানে সমস্ত জিআই কি করবা, সঙ্গে সঙ্গে দেওয়া ভাগ কোনটা বলছে, আগে ভাগকে খুঁজবা। বি মানে ভাগ, ভাগ করো। দেখো 47 দিয়ে 94কে ভাগ করলে 47 দুগুণেই 94 হচ্ছে, মানে 2 হচ্ছে, এইটুকু করে আমরা 2 পেলাম। সি মানে কি? এবার তুমি বসাও, যোগ 63, ডি মানে হচ্ছে বিয়োগ 14, এ মানে হচ্ছে কি? এ মানে গুণ 5, আর এখানে তারপরে রয়েছে এর 5-এর পরে সি, সি সি মানে হচ্ছে যোগ জিজ্ঞাসা, তারপর ওইদিকে ইজিক্যাল টু -2। দেখো এবার গুণ করো, 70 70 মাইনাস 70 মাইনাস 70, 63 আর 2 65, 65, তাহলে এখানে 65 মানে -5 থাকছে, -5 -5 প্লাস সি মানে তো কি প্লাস ছিল, প্লাস জিজ্ঞাসা ইজিক্যাল টু -2। তাহলে এখানে তুমি কি আনবা যাতে -2 চলে আসে? তুমি যদি 3 আনো, +3 আনো, তাহলে এখানে এটা ওটা কেটে গিয়ে মানে যোগ করলে অ্যাড করলে -2 আসছে, মানে +3। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরেরটা বলছে পশ্চিমবঙ্গের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন কর্পোরেশন পরিচালনা করে? সঠিক উত্তর দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিসিভি, ডিভিসি, সরি ডিসিভি নয়, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো একটি বিবৃতি সিদ্ধান্ত, একদম সোজা জিনিস। সমস্ত সমস্ত ট্রাক, যার সাথে সমস্ত ছোট হবে ট্রাকটা, হয় গাড়ি, হ্যাঁ গাড়িকে আমি সি লিখলাম, সি ফর কার আর কি। বলছে কিছু গাড়ি হয় বাইক, কিছু গাড়ি হয় বাইক, বেশ ভালো কথা। সিদ্ধান্ত দেখো, বলছে কোনো বাইক নয় ট্রাক, কোনো বাইক নয় ট্রাক,
কোনো বাইক নয় ট্রাক, এটা আমরা বলতে পারবো না কখনোই, এটা আমরা কখনোই বলতে পারছি না, কারণ ট্রাকটা কিন্তু এই সব জায়গাতেও হতে পারতো। বিষয়টা বুঝতে পারলাম কি বললাম, তাও কিন্তু আমাদের প্রথম সিদ্ধান্তটা সঠিক হতো। তাহলে এটা আমরা বলতে পারছি না। বলছে কিছু ট্রাক হয় গাড়ি, ট্রাকের কিছুটা গাড়ি, অবশ্যই ট্রাকের সব ট্রাকই তো গাড়ির মধ্যে, মানে কিছুটাও তো আছেই। বলছে কিছু বাইক হয় কার, অবশ্যই এই যে কিছু ঢুকে গেছে, মানে 2 আর 3 সঠিক সঠিক আর কি। কেবলমাত্র 2 আর 3 অনুসরণ করে, দেখো অপশান 4 তোমরা যেটা করেছো তাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে মহাবীর স্বামী জিনা নামে পরিচিত, জিনা মানে কি বলো, জিনা মানে, জিনা শব্দের অর্থ কি, বিজেতা। অপশান 1 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলো দেখো, নাম্বার সিরিজ, সঙ্গে সঙ্গে পার্থক্য খুঁজে বার করবা, আর কিছু পারো না পারো পার্থক্য দেখো, কত পার্থক্য 24, দেখো কত পার্থক্য 16 16 16 16 না, এটা হচ্ছে তোমার, এটাও কিন্তু 28, তাই না? আচ্ছা 1 মিনিট, দেখো 20 20 20 20, আর এদিকে হচ্ছে -4, -4 মানে এখানে তোমার হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পার্থক্য কত, এখানে হচ্ছে এটাও কিন্তু 24-এর পার্থক্য, তাই না? আর এখানে হচ্ছে তারপর দেখো এটাও তাহলে 24-এর পার্থক্য, 24, আর এদিকে কত হবে, এখানে হবে 28 হবে, -28, তাহলেই তো তোমার হচ্ছে এটা খেয়ে যাচ্ছে, তাই না? মানে -28 হচ্ছে, কারণ -4-এর সাথে -24 করলে মাইনাস হচ্ছে কিন্তু সবগুলো, আমি এটা প্রথমে বলিনি হয়তো। দেখো 44 থেকে -24 করে 20 হলো, এবার 20 থেকে -24 করলে -4, -4 থেকে -24 করলে -28 হচ্ছে। -28 যারা করেছো তোমাদের সঠিক উত্তর একদম, একটু দেখে নাও, অপশান 2 সঠিক উত্তর হয়েছে। বলছে 2টি গাড়ি এ বি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে, গাড়ি একদম সোজা জিনিস, কিন্তু এখানে করতে হয়তো আমার একটু প্রবলেম হবে, আমি তবুও দেখে দেওয়ার চেষ্টা করছি। দেখো এগুলো ধরে নিতে হয় এইভাবে, এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এটা নর্থ এন, ঠিক আছে? এই এই হচ্ছে বিন্দু, এই হচ্ছে বিন্দু, বলছে এ বি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এ দক্ষিণে 11 কিলোমিটার, দক্ষিণ বলে তো এই দিকে, এইটুকু হচ্ছে 11 কিলোমিটার, বেশ ভালো কথা। 11 কিলোমিটার পথ যাওয়ার পর তারপরে বাঁ দিকে ঘুরে, বাঁ দিকে এই দিকে গিয়েছে, তার মানে তার বাঁ দিক কোন দিক পড়ছে, এই দিকটা তুমি বলবা, এই দিকে হচ্ছে বাঁ দিকে 19 কিলোমিটার গিয়েছে, বেশ। যাওয়ার পর দেখো বি গাড়িটা পশ্চিম দিকে 11 কিলোমিটার, পশ্চিম দিকে এই দিকে এই পর্যন্ত মনে করো এটা 11 কিলোমিটার, হ্যাঁ, 11 কিলোমিটার পথ যাওয়ার পরে তারপরে সে ডান দিকে ঘুরলো, তার মানে এই দিকে ঘুরে আবার 5 কিলোমিটার গেল। যাওয়ার পরে উভয় গাড়ির চূড়ান্ত অবস্থানের মধ্যেকার ন্যূনতম দূরত্ব, মানে এইটুকু না দূরত্ব তোমার বার করতে বলছে। তুমি দেখো এইটুকু 19, এইটুকু 19 বুঝবা, এইটুকু হচ্ছে 11, আর এইটুকু হচ্ছে 5, আর এইটুকু হচ্ছে 11, 11 আর 5 16, মানে এই টোটাল সরল রেখাটা এখান থেকে এই পর্যন্ত 16, আর এইখান থেকে এই পর্যন্ত 19 ছিল, আর এদিকে হচ্ছে 11, 19 আর 11 কত 30 হচ্ছে, 16 30 আমাদের এইটা বার করতে বলেছে। ওই যে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে, সেটা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করলে তোমার উত্তর চলে আসবে, কিন্তু আমরা সেসব করবো না, আমরা এর সমাধান অনেকদিন আগেই করেছি ট্রিপলেট মাথায় রেখে। দেখো এটাকে তুমি যদি কাটো, এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে দেখো, 5 দিয়ে কাটলে, না 5 দিয়ে তো যাচ্ছে না, 3 দিয়ে কাটলে পরে 3, 3, হ্যাঁ 3 হচ্ছে 16 তো এটা, আচ্ছা তাহলে 2 দিয়ে কাটাচ্ছে, 1 মিনিট সরি বস, একটু বুঝে নাও, হ্যাঁ 2 দিয়ে কাটলে 8 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 15, 8 15 17, একটা ট্রিপলেট আমরা করে নিয়েছিলাম, 8 15 17, সেই ট্রিপলেট দেখলে পরেই তুমি মাথায় চলে আসবে, ঠিক আছে, 17 হবে, 17 হবে। এবার দেখো, ওফ মুছে দিলাম, আচ্ছা ওটা তো ছিল 16 যেটাকে 8 করেছি, আর এটা তো ছিল 30 যেটাকে আমরা 15 করেছি, তাহলে এটা বেরোলো 17, তাহলে কী হবে, ইন্টু 2 গুণ হবে, মানে 34 হবে, 34, একটু কষ্ট করে বুঝে নাও, যদি এই প্রশ্নটা কারোর অসুবিধা আমি বুঝতে পারছি, এই অঙ্কটা হয়তো 34 অঙ্কটাই, মানে জিআইটা কেউ ধরো বুঝতে পারোনি, অনেকেই বুঝতে পারোনি, আমি যেভাবে করলাম সেট আপটার জন্য তোমাকে ভালো বোঝাতে পারলাম না। যাই হোক আমি প্রশ্নটা যখন তোমার জিআই যে টপিক ক্লাসগুলো করাচ্ছি, তখন যখন আমি এই যে দিক নির্ণয় দেখো আগামীকালই রয়েছে, তখন আমি এই টাইপের প্রশ্ন কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো। চলো, বলছে আমাদের শরীরের পেশিতে অবায়বীয় শোষণ ড্যাশ উৎপন্ন করে, ল্যাকটিক অ্যাসিড আর শক্তি উৎপন্ন করে। অপশন 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে ড্যাশ ছিল একজন ভারতীয় শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী এবং প্রশাসক, যিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে বোম্বেতে গোয়ালিয়র ট্যাঙ্ক গ্রাউন্ডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। কে, বলে ফেলো। গোয়ালিয়রে তোমার ট্যাঙ্ক গ্রাউন্ডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল অরুণা আশফ আলী, অরুণা আশফ আলী। অপশান 2 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো একদম সিম্পল একটা জিআই, এটা এটা আছে, এবার এইখানে কি আসবে, তুমি যদি আগে তীরটা দেখো, তীরটা নিচের দিক গিয়েছে, দেখো এইভাবে দেখে নাও, হ্যাঁ তীরটা এই সোজা গিয়েছে, তারপরে এই সোজা গেল,
তারপরে নিশ্চয়ই এই সোজা যাবে তীরটা। এবার এই সোজা যখন যাবে দেখো এই মাথা ফাঁকা ছিল, মাথা ঘন হয়ে গেছে, এবার মাথা ফাঁকা থাকবে, মাথা ফাঁকা আছে এটা। চলো অপশান 2-এ উল্টো রয়েছে, হবে না। অপশান 3-এ মাথা ফাঁকা আছে, অপশান 4-এও মাথা ফাঁকা আছে, বেশ ভালো কথা। এবার দেখো, এবার তুমি এই চার কোণাটা দেখো, এই চার কোণাটা এখানে ছিল, নিচে এসছে, ভর্তি ছিল, ফাঁকা ফাঁকা হলো। এবার তাহলে কোন দিক যাবে? এই দিকে আসবে, কিন্তু এটা ভর্তি থাকবে। দেখো এটা ভর্তি থাকবে, তাহলে দেখো এরকম হবে ছবিটা। একটু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু বুঝে নাও। আর মাথাটা ফাঁকা থাকবে। এই যে এই তীরটা, তুমি আগে তীরটা মিলাও, দেখো এরকম তীর কোথায় আছে। এই অপশান 1 কিন্তু হবে না। কেন হবে না? সেম কিন্তু এইটা ওরা ব্যাকা করে দিয়েছে, এটা এরকম হওয়া উচিত ছিল। অপশান 1 হবে না, 2 তো হচ্ছেই না, 3 হচ্ছে, 4এরটা তো কোনো এই জায়গায় কোনো মানে ভরাট নেই। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বুঝে নাও। বলছে কে ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে চলেছেন? সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর অপশান 3 মার্ক রুট। তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়েছে। বলছে খিজির খান দিল্লির একজন শাসক ছিলেন যিনি নিম্নের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? তুমি তো বুঝতেই পারছো যে খিজির খান সৈয়দ রাজবংশের শাসক। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এই জিআইটা বলছে নিম্নলিখিত, তোমার এই জিজ্ঞাসা চিহ্নস্থানে কি আসবে সেটা তোমাকে বার করতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি দেখছো এই যে 18 আর 15 থেকে 549 বেরিয়ে গেল। এবার তুমি বলো যে 18 আর 15 থেকে এত সংখ্যা এত বড় সংখ্যা একটা বেরিয়েছে, তাই নিশ্চয়ই এদের মধ্যে কোনো গুণের সম্পর্ক আছে। 18-15 গুণ করে দেখো, 5-18-90, আর এদিকে হচ্ছে 18-10-180। হ্যাঁ, 8 আর 16-17 মানে 270-এর কাছাকাছি হচ্ছে, কিন্তু 549 এতটা কখনোই হচ্ছে না। তাহলে তুমি এক কাজ করো, দেখো 18 স্কোয়ার করো, 18-18 324, আর 15-15 225। দেখো 9 আসছে, 4 আসছে, এখানে 5 আছে, বাহ। তার মানে স্কোয়ার করে সে দুটো যোগ করে দাও। সঙ্গে সঙ্গে তুমি বলবা 15-15 225, আর 14-14 196, তাই তো? এবার যোগ করো, 5 আর 6 11-র 1 হাতে 1 আসলে পরে 11, 12-র 2 হাতে 1 আসলে পরে এখানে 3 4 421। বলো অপশান 1 তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 421। বলছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? একদম ইজি, বলে ফেলো। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া? আমেরিকার কাছ থেকে নেওয়া। এই যে কোন দেশের কাছ থেকে কি নেওয়া কি না নেওয়া হয়েছে এর উপর কিন্তু সংবিধানের, তোমার দেখো আমি কিন্তু সংবিধান থেকে ক্লাস করিয়েছি, ধারা করিয়েছি, সংবিধান সংশোধনী করেছি, বা সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সাথে এই যে তোমার ওই যে কোথা থেকে কি নেওয়া হয়েছে না হয়েছে এইগুলো কিন্তু আমি করিয়ে দেবো বলতে এটা পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো টেলিগ্রামে, পড়ে নেবা। দেখো বলছে একটি নৌকা 31 ঘন্টা স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যায়, আর 32 ঘন্টায় অনুকূলে এত কিলোমিটার যায় স্থির জলে নৌকা। সেম দেখো সবসময় পার ঘন্টায় বার করবা। 31 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, তাহলে এ দেখো 31 দিয়ে 155 কিলোমিটারকে ভাগ করে তুমি বলবা 5 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায় কোথায়? প্রতিকূলে। ঠিক একই রকম অনুকূলে কত হবে দেখো, এটাতে তুমি যদি ভাগ করো 4 দিয়ে, তুমি যদি দেখো 8 6 6 7 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে এটা যাচ্ছে, 32 দিয়ে এটাকে কাটলে 7 হচ্ছে, 7 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে 7 ঘন্টায় 7 কিলোমিটার যাচ্ছে। ব্যাস আমরা পেয়ে গেছি। দেখো অনুকূল সমান নৌকা প্লাস স্রোত, প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত। এই হচ্ছে মূল সূত্র এই নৌকা স্রোতের চ্যাপ্টার। এই দুটো জিনিস মাথায় গেলে সব তুমি বার করে ফেলবা। দেখো অনুকূল সমান আমরা পেয়েছিলাম 7, প্রতিকূল সমান পেয়েছিলাম 5। এবার আমাদের চেয়েছে নৌকা, যেটা চেয়েছে বাকিটা উড়িয়ে দাও। দেখো সবগুলো যোগ করে ফেলো, তাহলেই তো তোমার স্রোতে আর এদিকে স্রোতে স্রোতে কেটে বেরিয়ে গেল। নৌকা থাকছে 2n, আর এদিকে 7 5 12, 12 তার মানে হচ্ছে 2n, এটা কিন্তু n, হ্যাঁ 21 নয়, একটু ভেবে নাও। তাহলে এখানে দেখো 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে n নৌকা সমান কত? কিমি পার ঘন্টায় 6 কিমি পার ঘন্টা নৌকার গতিবেগ। অপশান 2 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 2। দেখো ঠিক চতুর্ভুজের 4 ষড়ভুজ 6, একদম ইজি প্রশ্ন। চতুর্ভুজের 4টি বাহু, ষড়ভুজের 6টি বাহু বলেছে। দেখো 1565 সালে তালিকোটা যুদ্ধের ফলে দক্ষিণ ভারতীয় কোন প্রধান রাজ্যের পতন ঘটেছিল? তালিকোটা সালটা কত? 1565 সালে। কোন যুদ্ধের ফলে? তালিকোটা যুদ্ধের ফলে দক্ষিণ ভারতের কথা বলছে। সঙ্গে সঙ্গে অ্যান্সার করবা বিজয়নগর রাজ্যের পতন ঘটেছিল। কি হবে? বিজয়নগর রাজ্য। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে যদি একটি সংখ্যাকে 8 দ্বারা ভাগ করা হয় তখন 3 ভাগশেষ থাকে। একই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে? এই টাইপের অঙ্ক কিচ্ছু তোমাকে করতে হবে না। প্রথমে যে ভাগশেষটা ছিল না, সেই ভাগশেষটাকে পরের যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলেছে সেই সংখ্যাতে তুমি ভাগ করে বলবা যেটা ভাগশেষ থাকবে সেটাই উত্তর। কত ভাগশেষ থাকছে? 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশান 3 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হচ্ছে। দেখো সঞ্জয় হলেন নব্যের পিতা। কি বলছে?
এখানে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এন ফর হ্যাঁ নব্য, মাথায় রাখবে। এই নব্যের পিতা হচ্ছে কে? সঞ্জয়। পিতা তাই ওপরে লিখলাম আর প্লাস চিহ্ন দিলাম যেহেতু পিতা। বলছে সঞ্জয় হলেন মিনার একমাত্র পুত্র। তাহলে সঞ্জয় হলো মিনা। আচ্ছা তাহলে এটা আমাকে এইখানে লিখতে হবে। এন এখানে ছিল হচ্ছে পিতা হচ্ছে সঞ্জয়, আর সঞ্জয় হলো মিনার একমাত্র পুত্র, তার মানে মিনা হচ্ছে আবার সঞ্জয়ের মা। এখানে মাইনাস দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপর বলছে মিনা হলেন গৌরীর মাতা। তাহলে সঞ্জয়েরও মাতা, আবার এদিকে গৌরীরও মাতা। এবার বলছে সঞ্জয়ের সঙ্গে গৌরীর সম্পর্ক কি পাশাপাশি রয়েছে, একটা দাগ, তার মানে হচ্ছে ভাই বোন, ঠিক আছে, বোনের সম্পর্ক। সঞ্জয় তো ছেলে, তাহলে গৌরী নিশ্চয়ই মেয়ে হবে, বোন হবে। দেখো ভাইয়ের কন্যা ফন্যা সব কিচ্ছু হবে না, সঙ্গে সঙ্গে তুমি বলবো অপশান 2 আমাদের সঠিক উত্তর বোন। চলো বলছে লিটমাস দ্রবণে প্রকৃত রং কী হয়? একদম বলে ফেলো, লিটমাস দ্রবণে প্রকৃত রং হয় বেগুনি। মাথায় রাখবো অপশান যদি আমরা দেখি অপশান 2 এখানে সঠিক উত্তর করেছে যারা, তাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এত এর এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক বার করতে গেলে জাস্ট ইউনিট ডিজিট নিয়ে কাজ করো। দেখো সঙ্গে সঙ্গে গুণের কাজটা আয় করতে হয়। 7 দুগুণে 14, 4 4 আর 9 যোগ করলে এককের ঘরে 3 আসছে, 3। অপশান 2 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে 3 হবে। কেমন? দেখো পরে প্রশ্ন দেখো। এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে 65,000 টাকা এবং 35,000 টাকা বিনিয়োগ করেছেন। বছরের শেষে যদি এর লাভ্যাংশ এত টাকায়, বি এর লাভ্যাংশ কত? সিম্পল একদম সহজ সরল একটা প্রশ্ন। সঙ্গে সঙ্গে তুমি বার করবা যে দাদা তুমি কি জানো যে লাভ্যাংশকে আমি এল দিয়ে প্রকাশ করছি। এ আর বি আছে, লাভ্যাংশ সময় বিনিয়োগ করেছে 65,000। এবার 65,000টাই লিখলে তুমি এখানে, আর হচ্ছে 65,000 ইন্টু সময় তো 1 বছর। বিনিয়োগ করেছে 35,000, সঙ্গে সঙ্গে বলবো দাদা 35,000 ইন্টু সময়। এবার দেখো এদের রেশিও করলে 3টে শূন্য ঝেপে গেল। তুমি যদি 5 দিয়ে কাটো, 5 তেরং 65, আর এদিকে হচ্ছে 5 7 35। তাহলে এটা 1 কিন্তু, মানে ওটা এইটার 1, ঠিক আছে। একে একে বছরে 1 বছরের কথাই বলছে। তাহলে তুমি বলবা যে দাদা এর লাভ্যাংশ কি 13 অনুপাতে রয়েছে, আর বি এর লাভ্যাংশ 7 অনুপাতে রয়েছে। কিন্তু ওরা বলছে না ইউনিটে 13, তাই কি ও টাকা পায় 52,000 টাকা। তাহলে 13 ইকুইভ্যালেন্ট যদি 52 হয়, তুমি 1 সমান বলবো দাদা 4,000 টাকা। 1 সমান যদি 4,000 হয়, 7 সমান 4 7 28,000, বি এর লাভ্যাংশ 28,000 টাকা। চলো বুঝতে পারলে, একদম ইজি একটা প্রশ্ন ছিল। অপশান 4 যে করেছো তোমাদের সঠিক উত্তর। সঙ্গে সঙ্গে এই প্রশ্নে কি করবা, চলে যাবা লাস্ট লাইনে। বলছে রক্তের রং কি? আচ্ছা রক্তের রং তো লাল, লালকে ওরা কি বলছে? লাল রংকে কালো বলা হয়, তাহলে কালো যারা করেছে অপশান 3, তোমরা যারা করেছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন দেখো, কোনো সংখ্যার দ্বিগুণ। আচ্ছা দেখো তুমি এক্স ধরে মানে সংখ্যাটা ধরে নিয়ে করতে পারো, কিন্তু আমরা ওইভাবে যাব না, আমরা দিমাগের উপরে কাজ করব। ধরলাম সংখ্যাটা 7, এই সংখ্যার দ্বিগুণ মানে 14, এবং এর অনন্যক মানে সে সংখ্যাটা যদি 7 ধরি, তাহলে অনন্যক 1/7, এর 3 গুণ, এটা নাকি 25/2 এর সমান। এবার দেখো এদের যোগফলটা বলেছিল, তাহলে দেখো 3/7 আর 14 তুমি যদি যোগ করো, কখনোই 25/2 নিচে 2 আসবে না, 7 রয়েছে যখন নিচে 2 আসবে না। সঙ্গে সঙ্গে তুমি বললে দাদা পরের অপশান আমি 6 ধরে নিলাম, যে সংখ্যাটা যদি 6 হয়, তাহলে সংখ্যাটার অনন্যক 1/6 এর 3 গুণ, 3 গুণের যোগফল, দেখো 3 গুণের যোগফল বলেছে, সেটা নাকি 25/2। অবশ্যই হয় নাকি দেখো, তো দেখো অবশ্যই হচ্ছে কিন্তু, উপরে 1 নিচে 2। এবার দেখো তাহলে এখানে তুমি বলবা দাদা 6 দুগুণে 12, এখানে 12 হবে, 6 এর দ্বিগুণ, তাই না? তাহলে 12 দুগুণে 24 আর 25, 25/2 হচ্ছে, মানে অপশান 2 আমাদের সঠিক উত্তর। যে 6 ধরেছো সঠিক উত্তর হয়ে গেছে। বলছে বায়োগ্যাস এবং সিএনজি এর প্রধান উপাদান মিথেন করেছো কে? অপশান 3 যে করেছো সঠিক উত্তর। অ্যামিবা কী ধরনের জ্বলন সম্পূর্ণ করে? দ্বিবিভাজন যে করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ জাকির হোসেনের কথা বলাচ্ছে? তবলা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3। বলছে দেখো যে উভয়চর কচ্ছপ আর কুমিরের মধ্যে কোন ছবিটা এখানে মিলবে? ভালো করে বলবা কিন্তু, ওটা অনেকেই ভুল করেছো। উভয়চর স্থলকচ্ছপ আর এদিকে কুমির। দেখো কোনোদিন অপশান 1 যে ভেনচিত্র ডায়াগ্রামটা রয়েছে এটা হবে? উভয়চর কচ্ছপ কুমির এটা কিন্তু হবে না। দেখো অপশান 2 এরটাও কিন্তু হবে না, কারণ উভয়চরের মধ্যে কচ্ছপ কুমির কিছুই হবে না। 3 এরটাও কিন্তু হবে না। অপশান 4 এখানে সঠিক উত্তর হবে। কেন বলছি শোনো, দেখো কুমির কিন্তু কোনো উভয়চর নয়। কুমির জলে থাকে, ডাঙায় থাকে, 2 জায়গাতেই থাকে, তাই বলে কিন্তু কুমিরকে উভয়চর বলা হয় না। কুমির একটা সরীসৃপের মধ্যে পড়ে, কারণ কুমির বুকে ভর দিয়ে চলে। মাথায় রাখবা যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরীসৃপ বলে। কুমির বুকে ভর দিয়ে চলে, তাহলে কুমির কিন্তু সরীসৃপ। তার জন্য কুমির আলাদা, সরীসৃপ উভয়চর আলাদা, কচ্ছপ আলাদা। অপশান এখানে 4 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো নিচের কোন উত্তরের চিত্রটা তোমার জলের প্রতিবিম্ব হবে? জলের প্রতিবিম্ব একদম সিম্পল। দেখো যেমন আমি একটা বুঝিয়ে দিই, এর জলের প্রতিবিম্ব এরকম হবে, মানে ওপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা ওপরে যাবে না, তোমার হচ্ছে কি
তোমার আয়নার প্রতিবিম্ব কেমন হয়? আয়নার প্রতিবিম্ব যেমন আমি সিম্পল বুঝিয়ে দিই, এরকম একটা তীর থাকলে আয়নার প্রতিবিম্বটা বাঁদিক ডান দিক, ডান দিক বাঁদিক হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কিন্তু জলের প্রতিবিম্ব ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে। তাহলে এবার তুমি দেখে বলো, সঙ্গে সঙ্গে বলবা দাদা। জেড জেড, হ্যাঁ ঠিক আছে। 6 ঠিক আছে। ডি ঠিক আছে। 3, হ্যাঁ এরকমই হবে। 5, হ্যাঁ অপশান একই আমাদের সঠিক উত্তর হচ্ছে। অপশান এক যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় 40, বলছে ওই সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতমটা কোনটা। একদম সিম্পল, ওই সব এক্স ওয়াই জেড কিছু ধরার কোনো যুক্তি নেই, তুমি তোমার দিমাগটাকে কাজে লাগো। 5টি জোড় সংখ্যা তুমি ধরো যে দাদা 2, 4, 6, 8, 10, এই 5টি জোড় সংখ্যা, এদের গড় তুমি কি করে বার করবা? তুমি এদের গড় দেখো, এদের গড় সবসময় মাঝেরটা 6 হবে। দেখো তুমি যদি সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করো, দেখো সবসময় মাথায় রাখবা 5টি ক্রমাগত জোড়, 5টি ক্রমাগত বিজোড় সংখ্যা, সবসময় এদের মানে মাঝে যেটা থাকবে সেইটাই কিন্তু জোড় মানে গড় হচ্ছে। যদি 4টে হতো তাহলে এদের 4 আর 6 এর মাঝখানে 5 হয়ে যেত গড়, ঠিক আছে, যখন 4টে সংখ্যা থাকলে। কিন্তু 5টা বলেছে, তাহলে এখানে মাঝে 6, তাহলে তুমি এখানে বলবা দাদা গড় ওরা 40 বলছে, ক্রমাগত জোড় সংখ্যা বলছে, আমরা ক্যালকুলেশন করব না, তাহলে এর আগে কত হবে? 38, তার আগে হবে 36, মানে সব থেকে ক্ষুদ্রতম অর্থাৎ ছোটতম সংখ্যাটা হবে 36। কিচ্ছু করা লাগবে না, শুধু দিমাগের উপর কাজ করা। বলছে দেখো আইসিসি U19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2024 ফাইনাল ভারতের বিপক্ষে কোন দল জিতেছে? অস্ট্রেলিয়া। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? বলে ফেলো। 76.26% যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট? তো হ্যাঁ, কোনটা ছোট সেটা আমার জানতে হয়েছে। সঙ্গে সঙ্গে তুমি একটা করে শূন্য জুড়ে দাও, জুড়ে দিয়ে ভাগ করো। দেখো 7 দিয়ে তুমি যদি 30কে ভাগ করো, 4 7টা 28, 4 পয়েন্ট সামথিং। দেখো 11 দিয়ে 40কে ভাগ করলে 3 11 33, 3 পয়েন্ট সামথিং। আর এখানে এটা কত ছিল? এটা 5, হ্যাঁ 5। তার মানে 50কে যদি 8 দিয়ে ভাগ করো, তোমার হচ্ছে 6 8 48, মানে 6 পয়েন্ট সামথিং। বলো কে ছোট? তুমি বলবা 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ এই মাঝেরটা বলে তো 4/11। অপশান 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। এগুলো কিন্তু করার অনেক রকমের নিয়ম আছে, ঠিক আছে। এখানে এটা সহজ, মানে সহজ, মানে ভগ্নাংশগুলো ছোট ছিল বলে আমি এইভাবে করালাম, তাহলে অন্যভাবে করাতাম। দেখো বলছে আসন্ন 2024 প্যারিস অলিম্পিক গেমসের জন্য মশাল বাহক হিসাবে কাকে নির্বাচন করেছে অভিনব বিন্দা? অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে দেখো ভারতে গৃহস্থ উদ্দেশ্যে ব্যবহৃত এসি পাওয়ার ভোল্টেজ এবং কম্পাঙ্ক কত? সেটা হচ্ছে 220 ভোল্টেজ আর 50 হার্জ কম্পাঙ্ক। অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন বলছে যে 45 মিনিট আগে পৌঁছানোর জন্য মনোজ তার স্বাভাবিক গতিবেগ 4 থেকে 7, মানে 4-এর 7 গুণ বাড়িয়ে নিয়েছে। মানে স্পিডটা মনোজের যদি প্রথমে, এটা হচ্ছে 1 নম্বর মানে প্রথম, আর এটা দ্বিতীয়বার মানে পরে আর কি। হ্যাঁ একটু বুঝে নাও লেখাটা। প্রথমে তার 4 ছিল, সে কী করলো 45 মিনিট আগে যাবে বলে 7 বাড়িয়ে নিল। স্পিডটা কত ইউনিট বাড়িয়েছে? 3 ইউনিট বাড়িয়েছে, কিন্তু ওরা বলছে যে 45 মিনিট আগে যাবে বলে 1 মিনিট, 45 মিনিট আগে যাবে বলে 3 ইউনিট বাড়িয়ে নিয়েছে। তাহলে সময়টা তার কত লাগবে? দেখো সবসময় মাথায় রাখবা যে তোমার হচ্ছে গতিবেগের সঙ্গে সময়ের সবসময় কী হয়? ব্যস্তানুপাতের সম্পর্ক থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কী হয়ে যাবে তাহলে? এটা স্পিড গিয়েছে, তাহলে টাইমের রেশিও আমরা পাবো 7:4। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা প্রথমে তার সময় লাগতো 7, প্রথমে তার কী সময় লাগতো? মানে 7 ইউনিট সময় লাগতো। তাহলে দেখো আমরা দেখলাম যে এখানে প্রথমে তার মানে স্পিডে যে ইউনিটের পার্থক্য কত? 3 সমান, ওরা বলছে 45, 3 সমান যদি 45 হয় তুমি বলবা 7 সমান কত? এখানেও দেখতে পাচ্ছ 3 সমান 45 হলে 7, 1 সমান হচ্ছে 15, 7 সমান হচ্ছে 7 15 কত? 105। 105 মানে বস 105 মানে হচ্ছে তোমার 60 আর এদিকে 60 আর এদিকে হচ্ছে 45, 60 45 মানে 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট। অপশান 4 যে করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে একজন কৃষক 50টি ভেড়া, 125টা গরু আর 20টি ঘোড়া রয়েছে। সে একটি পালে শুধুমাত্র এক ধরনের প্রাণী রাখে এবং যে কোনো পালে একই সংখ্যক প্রাণী রাখবে। এই পালগুলোর যতটা সম্ভব ততটা বড় করা হলে কতগুলো পাল আছে? সঙ্গে সঙ্গে কী করবে? 50, 120 আর এইদিকে তোমার হচ্ছে 200 লসাগু করো। দেখো এই লসাগু নয়, গসাগু করলে পরে 25 বেরোচ্ছে। তাহলে 25 বেরোলো। এবার তুমি কী করবা? দেখো তাহলে ভেড়া রয়েছে 50টা, 25 দিয়ে যদি তুমি 50কে ভাগ করো, দুইখানা পাল হচ্ছে, ভেড়ার পাল 2টো। 125কে 25 দিয়ে ভাগ করলে দেখো 5 25 125, 5টা গরুর পাল। আর 200কে 25 8খানা। হ্যাঁ এবার তাহলে মোট কখানা পাল হচ্ছে? সঙ্গে সঙ্গে যোগ করবা 10 আর 5 15টা, 15। অপশান 3 যে করেছে তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্ন সঙ্গে সঙ্গে দেখবা তুমি, দেখো 7 সমান
25, দেখো 125-এর অঙ্কগুলো যোগ করলে 7 আসছে। এখানে দেখো 8 সমান 216, এই অঙ্কগুলো যোগ করলে কিন্তু 9 আসছে, মানে 7-এর পরেরটা আসলো ও এটা 8 আসছে, হ্যাঁ 7 9 8 আসছে, তাই না? তাহলে এখানেও দেখো 8-এর হচ্ছে এখানে 9 আসছে, পরেরটা আসছে 9, আর এখানে 9 তাহলে 10 আসবে। এখানে যেটা উত্তর হবে সঙ্গে সঙ্গে দেখবা তুমি 10 যদি আসে, দেখো এখানে হচ্ছে 10 17 হচ্ছে না, 10 14 হচ্ছে না, 6 4 10, হ্যাঁ অপশান 3, অপশান 3 আমাদের সঠিক উত্তর। এইভাবে আরেকটা পদ্ধতি কি, আরেকটা জিনিস দেখো করতে করতে বোঝা গেল যে এখানে 125 মানে 5-এর কিউব, তাই না? তাহলে তার থেকে 2 বেশি নিয়ে বসেছে এখানে। দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে 6-এর কিউব, তার থেকে 2 বেশি নিয়ে এখানে বসেছে 8, তাহলে এখানে 9 আছে, তাহলে এখানে তার থেকে 2 কম, মানে 7-এর কিউব হবে, 7-এর কিউব 343, 343 অপশান দেখো 3 আমাদের সঠিক উত্তর যারা করেছো। বলছে কর্ণাটকের গুলবার্গার বাহুমনি স্মৃতিস্তম্ভগুলি ড্যাশ স্থাপত্য শৈলীর প্রতিনিধিত্ব করে, দাক্ষিণাত্য স্থাপত্য শৈলীর প্রতিনিধিত্ব করে। অপশান 1 যে করেছো সঠিক উত্তর। সঙ্গে সঙ্গে হেভি গুডসের সংকেত বার করবা। হেভি কোথায় আছে এই একবার ভালো করে দেখবা, কিন্তু এই একবার 2বার, তাহলে এইটুকু সংকেত ওরা এটা বলছে, এইটুকুর সংকেত ওরা বলছে এইটা, এর মধ্যে কোনটার কমন আছে? 8-এর কমন আছে, ভালো করে দেখো 8-এর কমন আছে, 8 হবে প্রথমে। দেখো অপশানের দিকে চলে যাও, দেখো অপশান যদি দেখো 8 প্রথমে রয়েছে, একটারই কেবল, আর দেখবো না, পরেরটা আমাদের দেখার যুক্তি নেই। চলো, বলছে একটি পূর্ণ ঘন তৈরি করার জন্য কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এতকে গুণ করতে হবে। সঙ্গে সঙ্গে এরকম অঙ্ক আসলে পরে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবা। দেখো 9 দুগুণি 18, 8 দুগুণি 16, 2 দিয়ে ভাঙলে পরে হচ্ছে এখানে 4 দুগুণি 8, আর এদিকে হচ্ছে 9 দুগুণি 18, দেখো 7 দিয়ে ভাঙলে 7 7 49, তাহলে ঘন বলেছে, ঘন মানে 3খানা করে গুণ করতে হয়, তাহলে 2 দুটো আছে আর একটা 2-এর প্রয়োজন, 7 দুটো আছে আর একটা 7-এর প্রয়োজন, তাহলে 7 দুগুণি 14, টোটালে 14-র প্রয়োজন, অপশান 1 যারা করছে তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়? মাথায় রাখবে বায়ু বা গ্যাসের আর্দ্রতা, গুলো মানে এখানে বলেছে যে গ্যাসের আর্দ্রতা পরিমাপ করা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়ে যাবে হাইগ্রোমিটার হবে। অপশান 2 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিচের কোনটি 99 দ্বারা বিভাজ্য নয় বলেছে। আচ্ছা, ডিজিট সাম যদি তুমি অ্যাপ্লাই করো, বিভাজ্য নয় মানে যার অঙ্কগুলির যোগফল 9 হবে না, সেইটা উত্তর হবে। যদি বলতো বিভাজ্য, তাহলে যার অঙ্কগুলির যোগফল 9 হবে সেটা উত্তর হতো। দেখো এখানে দেখো 9 বেরিয়ে গেল, এখানে দেখো 7 5 12 আর 6 কত? 18, 18 মানে 9, এটা 9 হচ্ছে, তার মানে বিভাজ্য, আমাদের দরকার বিভাজ্য 9, এটা উত্তর হবে না। 9 বেরিয়ে গেল, এখানে 9 বেরিয়ে গেল, 9 বেরিয়ে গেল, থাকলো 3, এখানে 3 থাকছে, মানে 9 থাকছে না, এটা বিভাজ্য নয়। অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো একটি ছেলের ছবি দেখিয়ে, একটি ছেলের ছবি দিয়ে ইঙ্গিত করে মোহন বলছে, দেখো 1 মিনিট বস, মোহন বলছে সে আমার, এখানে মোহন রয়েছে, মোহনকে আমি এম দিয়ে লিখলাম, সে আমার মা, হ্যাঁ ওর মায়ের স্বামী, ভাই। আচ্ছা, ওর মার স্বামী, মানে স্বামী স্ত্রী বলে ডবল দাগ হবে, আর ভাই মানে হচ্ছে, আচ্ছা তাহলে এখানে সিঙ্গেল ডাক দিয়ে এটা হচ্ছে ভাই, হ্যাঁ। আচ্ছা, তাই বলছে যে মোহনের সাথে এই ছেলেটার কথা বলছে, এই ছবিটা দেখে বলছে, ছেলেটা বলছে যে এই ছেলেটা আমার মায়ের স্বামীর ভাই, তার মানে আমার মায়ের স্বামী আমার কি হয়? বাবার ভাই আমার কাকা হবে। কাকা কে করেছো বলো? অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে কাকা করেছো। বলছে দেখো ABC, এই তোমার হচ্ছে 20 30 আর 60 দিনে একটি কাজ শেষ করতে পারে। বলছে যদি মজুরি হিসাবে তাদেরকে মোট 3000 টাকা দেওয়া হয়, তাহলে প্রত্যেকের মজুরি কত? সিম্পল, ABC, 20 30 60। দেখো এটাতে অনুপাতটা তুমি রেশিওটা ছোট করে নিতে পারো, 2 3 6 করে নিতে পারো। এদের তাহলে টোটাল ইউনিটের কাজ কত? 12 ইউনিট, তাই এদের লসাগু 12, তাই তুমি বলবা A 6 ইউনিট কাজ করেছে, B করেছে 3 4 12 মানে 4 ইউনিট, আর C করেছে 6 দুগুণে 12 2 ইউনিট। তা বলছে যে বলছে তাদের মোট কাজের জন্য মজুরি দেওয়া হয় 3000 টাকা, তাহলে টোটাল আমরা দেখেছি কত ইউনিট কাজ হয়েছে, মানে টোটালে কত ইউনিট কাজ করেছে ওরা, দেখো 6 4 10 দিয়ে 12, বুঝতেই পারছো 12 ইউনিট কাজ করেছে। তাহলে 12 ইউনিট সমান ওরা বলছে 3000 টাকা, 12 সমান যদি 3000 হয়, 1 সমান কত? বাই 12, আর আমাদের জানতে চাই প্রত্যেকের, তাহলে 1-এর মান বার করো আগে। দেখো 12 দিয়ে কাটলে হচ্ছে 12 দুগুণে 24, থাকে হচ্ছে 6 0 5 12 60, মানে 250 টাকা। 1 ইউনিট সমান যদি 250 হয়, 6 ইউনিট সমান কত? 6 250 1500, 1500 হবে প্রথমে এর, 1500, 4 250 মানে 1000, 1500 1000,
আর 250 দুগুণি 50, মানে হচ্ছে 500, 250 দুগুণি 50 নয়, সরি, 250 দুগুণি 500, তার মানে 1500, 1000 আর 500, 1500, 1500, 1500, 1500, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো দেখো পরের প্রশ্নটা বলছে বলছে 150 মিটার এবং 200 মিটার লম্বা দুইটি ট্রেন যথাক্রমে 54 কিমি পার ঘন্টা আর 72 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে সমান্তরালে পথে যাত্রা করছে। বলছে একে অপরের দিকে বলেছে কিন্তু, তাহলে সবসময় বিয়োগ হবে। তাহলে আমরা কি জানি ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্ট্যান্স কত দেখো, 150 মিটার আর 200 মিটার, তাহলে পার্থক্য কত? যেহেতু একে অপরের দিকে যাচ্ছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। দেখো 150 থেকে 200 থেকে 150 গেলে 50, স্পিডটা কত বিয়োগ করো, দেখো 72 থেকে 54 গেলে পরে 18 হয়। এটা হচ্ছে ঘন্টা মানে কিমি পার ঘন্টায় রয়েছে, আমাদেরকে প্রথমটা মিটার পয়টা কিমি পার ঘন্টায় রাখলে তো হবে না, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে করে নিবা। সঙ্গে সঙ্গে তুমি বলবা, আর উত্তর চেয়েছে সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে হবে। সঙ্গে সঙ্গে বলবা 18 থেকে 54 গেলে 18 কিমি পার ঘন্টা, আর মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5 বা 18 দিয়ে গুণ, ইন্টু টাইম আমাদের জানতে হয়। সঙ্গে সঙ্গে এটা কাটো, 5 দিয়ে দেখো 50 গেলে 10 সেকেন্ড। একদম ইজি প্রশ্ন ছিল একটা। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো। দেখো একদম আমি বলেই দিয়েছি যে নাম্বার সিরিজের ক্ষেত্রে তুমি কি করবা, সবসময় পার্থক্য খুঁজে বার করবা। -3 গ্যাপ, এক মিনিট, -3 গ্যাপ, দেখো এখানেও তাই, -3 গ্যাপ, এখানেও -3 গ্যাপ, তাহলে -3 করলে পরে তোমার হচ্ছে 114 হচ্ছে। দেখো 117 থেকে 3 বাদ দিলে 114। অপশান 2 যারা করছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো বলছে যদি একই ধরনের 4টি নল তোমার হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটে একটা ট্রাঙ্ক পূরণ করতে পারে, তবে একই ধরনের 5টি নল ট্রাঙ্কটা পূরণ করতে কত সময়? সঙ্গে সঙ্গে কি বলবা, দেখো 4টি নল আর এদিকে 5টি নল, তাহলে এদের টোটাল হচ্ছে কাজের ইউনিট হচ্ছে 20, আর এর হচ্ছে তোমার হচ্ছে প্রথম যে নল আর দ্বিতীয় নল, এর হচ্ছে কত 5 ইউনিট কাজ করছে, আর এর 4 করছে। তাহলে এই 5 সমান নিচ্ছে কত, 2 ঘন্টা 15 মিনিট, মানে 2 ঘন্টা মানে 120, আর এদিকে 15 135 মিনিট। 5 সমান 135 মিনিট, আর 4 সমান কত হবে আমাদের সেটা বার করতে হবে। দেখো 5 সমান যদি 135 হয়, 1 সমান হচ্ছে বাই 5 ইন্টু 4 সমান কত, সঙ্গে সঙ্গে কেটে তুমি বলবা দাদা 5 দুগুণি 10, তাহলে থাকছে 3, 5 27 গুণ 4, 27 গুণ মানে 4 7 28, 8 হাতে 2, 4 দুগুণি 8 আর 2 10, 108, 108 মানে 1 ঘন্টা 48 মিনিট। 1 ঘন্টা 48 মিনিট কে করেছো? অপশান 2 যারা করেছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো কত ট্যাবলেট শুধু গাড়ি, ব্যাস একদম ইজি, ট্যাবলেট আর গাড়ির মধ্যে থাকবে, ট্যাবলেট আর গাড়ির মধ্যে কেবল 8ই রয়েছে, 8 যে করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। বস দেখো তাহলে এই যে ফুল মক টেস্ট যে আমরা আজকে 2টা করলাম, এখনও 18টা এরকম ফুল মক টেস্ট রয়েছে, বুঝতে পারছো? এই 20টা ফুল মক টেস্ট আমি তোমাকে করতে বলছি, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা উপকৃত হচ্ছে। আর যারা এখনও আমাদের সঙ্গে মানে জোড়োনি, অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাও, কন্টিনিউ 7টা দিন তুমি চালিয়ে যাও, এভাবে প্রিপারেশন নাও, তারপরে দেখছি তুমি এক্সাম ক্র্যাক করতে পারো কি না পারো, সমস্ত দায়িত্ব তো আমি নিচ্ছি। তুমি শুধু আমার কথা মতো এই 7টা দিন একটু খেটে পড়াশোনাটা চালিয়ে যাও। আর এই মক টেস্টগুলো কেমন লাগছে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবা, আর সবাই ভালো করে প্রিপারেশন নিবা। কোনো রকমের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবা। চলো রাখছি, জয় হিন্দ।